ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় ভোটে জোটের প্রভাব। আমরা ভোটের বিষয় নিয়ে তো আলোচনা করবই, তবে এর আগে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। সেটি হলো যে, দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা গতকাল রাতে হঠাৎ করে জানলাম যে অগ্রণী ব্যাংকের ভল্টে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে অগ্রণী ব্যাংকের একটি ভল্ট থেকে। পরে জানা গেল যে এই ভল্টের মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজকে জার্মান রাষ্ট্রদূত একটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ক্ষমতার অপব্যবহারের যে বিষয়টি, এই বিষয়টিকে সামনে আনার জন্য এবং এই বিষয়টিকে উল্লেখ করার জন্যই শেখ হাসিনার বিচার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি বলেছেন। এর পাশাপাশি যেটি ইউরোপিয়ান অন্যান্য দেশগুলোও যেটি মনে করেন যে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড পক্ষে নন তারা। এর পাশাপাশি আগামীকালকে মানে আজকে তো পড়ে গেছে, আজকের দিনেই পড়ে গেছে, আজকে আরেকটি রায় আছে। সেই রায়ের অপেক্ষায়ও আমরা থাকব। এর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের নির্বাচনের প্রস্তুতি। দর্শক, আমরা শিরোনাম দেখে আসি। শিরোনাম দেখে এই বিষয়গুলো নিয়ে আলোচনায় শুরু করব। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাইব্যুনালের। আপিল করতে হবে 30 দিনের মধ্যে। শেখ হাসিনা, জয় ও পুতুলের 3 মামলার রায় কাল। ক্ষমতার অপব্যবহারের জন্য শেখ হাসিনার বিচার জরুরি, মন্তব্য ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের। নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকবে বিশেষ ব্যবস্থা, ভোট বন্ধের হুমকিদাতাদেরও ছাড় নয়, মন্তব্য সিইসির। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। প্রস্তুত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্তর্বর্তী সরকারের কেউ দুর্নীতিতে জড়ালে ছাড় দেবে না সরকার, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসিদের দায়িত্ব বন্টন লটারিতে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এবং দেশে খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকা। দলীয়করণের কারণে আর্থিক খাতের করুণ অবস্থা, ক্ষমতায় গেলে সংস্কার করবে বিএনপি। শুনছিলেন শিরোনাম। অ্যাডভোকেট শাকিল, আমাদের অতিথিদের মধ্যে অ্যাডভোকেট শাকিল আহমেদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আমাদের 2 জন অতিথি। তো অ্যাডভোকেট শাকিল আহমেদকে দিয়ে শুরু করতে চাই। এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে মৃত্যুদণ্ডের। আমি আপনাদের পলিটিক্যাল পরিচয় আমি জানি, কিন্তু তারপর আপনি যেহেতু অ্যাডভোকেট, আমি একটু এটার আইনগত জায়গাটি একটু জেনে নিতে চাই যে এখন আসলে আপিলের প্রক্রিয়াটি কি, এর পরের প্রক্রিয়াতে কিভাবে যাবে, এবং আগামীকাল মানে আজকেই আসলে আরেকটি রায় আছে। এই রায়ের বেলাতে কি ঘটছে? জি, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে বৈশাখী টিভি যে সকল দর্শক দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায়টি হয়েছে, সেখানে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আমাদের এই আইন অনুযায়ী উনি অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবেন, তবে 30 দিনের মধ্যে তাকে হাজির হতে হবে, সশরীরে হাজির হয়ে তাকে আপিল করতে হবে। তবে যদি উনি হাজির না হন, তাহলে 30 দিন পার হয়ে গেলে তার আর আপিলের কোনো অপশন থাকবে না, এবং যদি কখনও তাকে দেশে পাওয়া যায়, তাকে ইনস্ট্যান্ট তার রায় কার্যকর করা যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। শেখ মুজিবুর রহমানের হত্যা মামলাতে ক্যাপ্টেন মাজেদ ছিলেন একজন। আপনি জানেন যে সে কিন্তু পলাতক ছিল ইন্ডিয়াতে। তো অনেক বছর পর যখন উনি বাংলাদেশে আসলেন এই হাসিনার আমলের শেষের দিকে, তখন তাকে অ্যারেস্ট করা হলো, এবং অ্যারেস্ট করে কোনোরূপ আপিলের সুযোগ না দিয়েই, বা আপিলের অপশন যেহেতু নাই, কার্টেল ছিল, ওনাকে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সো এখানেও সেম হবে। যদি উনি 30 দিনের মধ্যে দেশে না আসেন, তাহলে 30 দিন পরে যদি ওনাকে দেশে আনা হয়, কোনোভাবে আনার সুযোগ থাকে, আনার পরে জাস্ট মৃত্যুদণ্ড কার্যকরের যে প্রক্রিয়াটা আছে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে তার মৃত্যুদণ্ড কার্যকরের একটা হুলিয়া যাবে লাল কাপড়ে, এবং জেল কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এটি হচ্ছে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার
বিচারের কিন্তু রায় কার্যকর প্রক্রিয়া। আমরা তো তার আইনজীবী দেখলাম যে জেডাই খান পান্না তার আইনজীবী হিসেবে ইতিমধ্যেই নিয়োগ হলেন। জেডাই খান পান্না তিনি তো আপিল করতে পারেননি। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, উনি যে মামলার অ্যাপয়েন্টেড হয়েছেন এটা ডিফারেন্ট মামলা। ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটি মামলা পরিচালনা হচ্ছে, এর মধ্যে এটি একটি মামলা যে মামলা অলরেডি রায় হয়ে গেছে। আর জেডাই খান পান্না রাষ্ট্রপক্ষ থেকে এটাকে বলা হয় স্টেট ডিফেন্স, অর্থাৎ রাষ্ট্র থেকে নিয়োগকৃত ডিফেন্সের লয়ার, আসামি পক্ষের আইনজীবী। যেহেতু উনি প্রেজেন্ট নাই এবং তাকে ডিফেন্স করার মতো কোনো লয়ার তার পক্ষে কেউ নেই, কিন্তু আইনের শাসন নিশ্চিত করার জন্য এবং আমাদের এটাকে বলা হয় যে আপনি যদি সেলফ ডিফেন্স এনশিওর না করেন তাহলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়। সো ন্যাচারাল জাস্টিসটাকে এনশিওর করার জন্য তাকে রাষ্ট্র একটা আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তো যেহেতু জেডাই খান পান্না বারবারই এই বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন বা তুলতে চান, তাই হয়তো রাষ্ট্র তাকে এভাবে নিয়োগ দিয়েছেন। এটা মূলত গুমের একটি মামলা, সেই গুমের মামলায় উনি শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করবেন রাষ্ট্রের পক্ষ থেকে। এবং মজার বিষয় হচ্ছে এই জন্য কিন্তু জেডাই খান পান্না রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতাও পাবেন, আইনি নিয়ম আছে ভাতা ওনাকে দেওয়া হবে। অর্থাৎ এটা ডিফারেন্ট মামলা। এখন যদি সেখানে মৃত্যুদণ্ড পাই তাহলে সেইটার ক্ষেত্রে সেম প্রসেস। আবার যদি ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা আছে, যদি সেগুলো তো সেম পানিশমেন্ট হয়, সেম প্রসেস। অর্থাৎ উনি আপিল করতে পারবেন, উনাকে হাজির হতে হবে ওই মামলার রায় প্রকাশ হবার থেকে 30 দিনের মধ্যে। যদি আপিল না করেন তাহলে সেই মামলাতে উনাকে পাওয়া মাত্রই, অর্থাৎ অ্যারেস্ট করার পরপরই সেই রায়টি কার্যকর করতে পারবে রাষ্ট্র। আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো, এখান থেকে 30 কার্যদিবস, 30 দিন 30 দিন এখান থেকে গণনা করা হবে। অর্থাৎ আজকে আপনার ধরেন 26শে নভেম্বরে হয়েছে, সো আগামী 25 ডিসেম্বর তার 30 দিন শেষ হয়ে যাবে। অর্থাৎ 25 ডিসেম্বরের পরে যদি ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি কিন্তু রয়েছে, যদি ভারত সেই চুক্তির আলোকে বন্ধু রাষ্ট্র হিসেবে যদি আমাদেরকে তাকে ফেরত দেয়, তাহলে ওনাকে দেশে আনার পরেই শুধুমাত্র আমাদেরকে তার ফাঁসির যে কার্যক্রমটা করতে হয় সেই কার্যক্রম করতে যতক্ষণ সময় লাগবে, 1 দিন 2 দিন 3 দিন, সেই সময় পরে তাকে কার্যকর করা যাবে, অন্য কোনো আইনগত কোনো বাধা থাকবে না। একটি মজার বিষয় বলে আপনি দেখেছেন আজকে কিন্তু অনেকগুলো রিপোর্ট দেখলাম যে ভারত বলছে যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে ভারত ভাবছে। অর্থাৎ ভারত নিশ্চয়ই চায় না যে কোনো একজন ব্যক্তি বা একজন গণহত্যাকারীর কারণে রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করাটা। আমরা আশা করি যে ইন্ডিয়া বা ভারত এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, এবং বাংলাদেশ সরকার এটা। ভারত নিশ্চয়ই ক্যাপিটাল পানিশমেন্টও চায় না। উনি যদি আপিলই করতে না পারেন তাহলে তো আর এই ওনার ন্যায় বিচার, মানে উনি তো বিচারের সম্মুখীন হতে পারবেন না। ভারত নিশ্চয়ই এটাও ভাববে। দেখুন, সেটি ভারতের বিষয়। যদি ভারত যদি মনে করেন যে না উনি ন্যায় বিচার পাইলে উনি এখান থেকে খালাস পাবেন, তাহলে উনি চলে আসুক, এসে আপিল করুক, আপিল করে আপিলে হিয়ারিং করুক, এরপরে রিভিউ করার অপশন আছে, রিভিউ করবে। দেন যদি কোর্ট মনে করেন যে না উনি খালাস পাওয়ার যোগ্য, উনি কোনো অপরাধ করেননি, তাহলে উনি খালাস পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি ভারত মনে করেন যে না তাকে পাঠালে সে মৃত্যুদণ্ডের দিকে ধাবিত হবে, ইটস আপ টু হিম। বাট আমার কাছে মনে হয় যে একটা ব্যক্তির জন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করাটা কোনোভাবেই বন্ধু রাষ্ট্রের উচিত হবে না। আমি মাহবুবা হাবিবের কাছে যাব। আপনি এই মঙ্গলবারের এই সংবাদটি দেখেছিলেন কিনা যে নিঃস্ব আমি রিক্ত আমি বলা হাসিনার ব্যাংকের ভল্টে 832 ভরি স্বর্ণ? জি, এটাতে আপনার আমি সারপ্রাইজড। এটা হচ্ছে যে অগ্রণী ব্যাংক এত 1.5 বছর পরে এটা কিভাবে আবিষ্কার করলো, দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। তিনি বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেছেন তার সকল সহায় সম্পত্তির উপরে সরকারি তীক্ষ্ণ নজর থাকার কথা। এটা তো কোনো হিসেবে আপনার কি মনে হয়েছে যে হুট করে এটা এমন কি আপনার ঘরের কোণে পড়ে থাকা একটা জিনিস আপনি আলমারি সরালেন, পেছন থেকে বেরিয়ে আসলো বাচ্চার বল? তা তো নয়। এত তো জিনিসটা সোজা না, এত সাদামাটা কি বিষয়টা যে আজকে থেকে 1.5 বছর পর, মানে 1.5 বছর পরে কেন এটা অ্যামাউন্ট? তো এটা তো তার জন্য যেই টাকা তাদের হাত দিয়ে গেছে, বিশেষ করে শেষ 2টা যদি আপনি তাদের দেখেন শাসন সময়ে যেই ব্যাপক অর্থটা বাংলাদেশ থেকে গিয়েছে, সেটা কিন্তু এই পরিবারটা ছিল সেটা সর্বোচ্চ মানে ভোগ দখলকারী। কারণ হলো এটা এখন তো শোনা যাচ্ছে ওখানে তো আরও 2 জনেরও মানে শেখ হাসিনার ছোট বোন এবং তার কন্যারও সম্ভবত আছে। এটা নাকি আলাদা, আপনি বোধহয় পড়েছেন গত লাস্ট যে স্টেটমেন্টটা, তো এটা নাকি সেগমেন্ট করে ভাগ করা ছিল। আমি অন্য কথা চিন্তা করছি। বিষয় হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ব্যাংকিং সেক্টর না, বাংলাদেশের প্রতিটা সেক্টরেই অসংখ্য জিনিস আরও আবিষ্কার হলেও আমি অবাক হব না। ততদিন পর্যন্ত হয়তো এটা চেপে রাখা গেছে যে বা চেপে রাখা হয়েছে
যতদিন পর্যন্ত একেবারে মানে অপারগ না হওয়া পর্যন্ত। না হলে আপনি আমাকে বলুন 5ই আগস্টের পর থেকে যে মানুষটি পালিয়ে গেছেন তার প্রতিটা ব্যাংক অ্যাকাউন্ট, প্রতিটা লকার তার নামে অ্যালোকেট করা, যেটা সিজ হয়ে গেছে, সেটা আপনি 1.5 বছর পরে অল অন আ সাডেন কীভাবে, মানে এমন তো না যে, মানে বললামই তো আপনাকে যেটা তো একটা টপ প্রায়োরিটাইজড ইস্যু। হ্যাঁ, সো ব্যাংকিং সেক্টরে এইখানে দুটো বিষয় আছে। এক হচ্ছে যে আপনি যদি অ্যামাউন্ট নিয়ে আশ্চর্য হন, আমি হইনি, বাংলাদেশের কেউই হওয়ার কথা না। 28 লক্ষ কোটি টাকা যে পাচারের কথা শুনি, তাতে ওখানে 8,000 ভরি থাকলেও আসলে আমাদের অবাক হওয়ার কারণ ছিল না। কারণ এইটা কিন্তু ফাইন্যান্সিয়াল করাপশন হচ্ছে সে প্রাইমারি জিনিস যেটা এই পরিবারটাকে একেবারে সব দিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, এবং তাদের দানব হয়ে ওঠার আরেকটা প্রধান কারণ এবং মাধ্যমও কিন্তু এটাই। এই ক্ষেত্রে আপনার এই অ্যামাউন্টের আমি ওয়ারিড আপনার এই বিষয়টা নিয়ে, যে একজন যার নামে ফাঁসির রায় হয়ে গেছে, দেখুন আপনি একটা বিচার কার্য পরিচালনা করে ফাঁসির রায় ঘোষে, সেই রায়ের পূর্ণ রায়ও ঘোষিত হয়ে গেছে, এতদিন পরে এসে আপনি এটা জানছেন। এই জায়গাটায় যারা রেসপন্সিবল তাদেরকেও তো এখন আমার মনে হয় কিছু প্রশ্ন করার সময় এসেছে। আপনার এটা বহু আগেই হিসেবটা আসা উচিত ছিল। এটা যেটা হয়, এটা একটা পলিটিক্যাল স্টান্টবাজি করার একটা বিষয় থাকে। এটা কোন পক্ষ থেকে করা হচ্ছে, এটাতে পালিয়ে যাওয়া পক্ষ কোনোভাবে উপকৃত হচ্ছে কিনা, এটা কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে। কারণ এত সহজ এই সমীকরণগুলো না। সবার সব অ্যাকাউন্ট সিজ হয়ে গেল, ওনার একটা এই যে, মানে আপনি একবার ভাবেন 850 ভরি সোনা এক জায়গায় ঢুকতে হলে লকার সাইজ, ক্যান ইউ ইমাজিন দ্য ভলিউম? আমরা যদি ভলিউম নিয়ে ভাবি, আচ্ছা আমি একটু আপনি আমাকে বলেন এটা তো একটা সুটকেস, মানে একটা ট্রাঙ্কের সমান আবার বড় সাইজের শাকিলের কাছে আসতে চাই। এই 751 এবং 753 নাম্বার ভল্টে গোপন সংবাদের ভিত্তিতে এনবিআর এই ভল্ট ভাঙে। গোপন সংবাদের ভিত্তিতে এই বিষয়টিও জানতে চাই আপনার কাছে, যে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি, এনবিআর এর সিআইসি আপনি জানেন, এরা এই গোপন ভল্টের খবর পায় কেন? এটি গোপন সংবাদের ভিত্তিতে গোপন ভল্ট, মানে এটি একটু যদি বুঝিয়ে বলতেন, আইনের ব্যাখ্যা আছে কিনা? এখানে আসলে আইনের কোনো ব্যাখ্যা নাই, এটা আসলে মানুষকে ভুল বোঝানোর একটা পায়তারা। ধরুন আমরা বলি অনেক সময় যে সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য কিংবা নির্ভরযোগ্য তথ্য জানিয়েছেন, যেরকম সাংবাদিকরা ইউজ করে, ঠিক এরকমটা। মানে আমরা সূত্র বা তথ্যের কথাটা জানাইতে পারি না দেখেই আমরা এই পারি না, কিংবা হয়তো আমরা নিজের মতো লিখে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে যে আপা একটু আগে বলছিলেন যে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার সব কিছু সিজ করা হয়েছে বা সিজ করার কথা, সেখানে তার কোথায় কোথায় জিনিসপত্র আছে এটি তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অটোমেটিক গভর্নমেন্টকে জানানোর কথা যে আমার কাছে তার এই আছে। তাহলে প্রথমত আসামি হওয়া উচিত অগ্রণী ব্যাংকের কনসার্ন ডিপার্টমেন্টের ওই সংশ্লিষ্ট ব্যক্তিরা, যার আন্ডারে ভল্টটা আছে। এতগুলো স্বর্ণ আছে শেখ হাসিনার স্বর্ণ, যেটা তারা আজ পর্যন্ত গভর্নমেন্টকে জানায়নি। এত দেরিতে কেন জানালো? তো জানাই নাই তো তারা, ও এখনো তো জানায়নি তো। এটা তো সিআইসি তথ্য পেয়েছে গোপন সূত্রে, তারা গিয়ে নিজেরা ভেঙেছে। তাহলে অগ্রণী ব্যাংকের যেই ভদ্রলোকেরা বা যেই দুষ্টু লোকেরা, যে চক্রটা এটার সাথে কানেক্টেড, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রথম। সেকেন্ড হচ্ছে এর বাহিরেও তাদের ফ্যামিলির বিভিন্ন জনের সম্পত্তি কিন্তু আছে, লিকুইড মানি আছে, স্বর্ণ, অনেক কিছু আছে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, আমরা জানতে পারছি না। তাহলে গভর্নমেন্ট কি সব জায়গায় চিঠি দিয়ে জানতে পারতো না কোথায় কোথায় কী আছে আমাকে জানান? গভর্নমেন্ট কোথাও বলেনি, গভর্নমেন্ট কোথাও বলেওনি, কেউ গভর্নমেন্ট জানাচ্ছেও না। অর্থাৎ এই যে অ্যাজ ইউজুয়াল এরকম হয়ে গেছে, বললে বললাম, না বললে না বললাম, কারোর ইচ্ছা হলে খরচ নেবে, না হলে না নেবে। এটা কি জিনিসটা এতটাই সহজ? আসলে সহজ তো না, কিন্তু সহজ তো হয়ে গেছে। কারণ এখন পর্যন্ত দেখেন এই সরকার ওই স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেনি, স্ট্রিক্টলি মেনটেন করতে পারেনি। আমরা অনেক সময় বলি যে সরকার ব্যর্থ হয়েছে, অনেক সময় বলি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এটার কারণ হচ্ছে যেই মানুষগুলোর প্রতি মানুষের এতগুলো ক্ষোভ, আক্ষেপ, অভিমান, সেই মানুষগুলো কিংবা সেই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারি নাই। আমি এরকম 100 উদাহরণ দিতে পারবো যেখানে আওয়ামী আমলে 2-4-5 বছরে 10-20-50 কোটি, 1000 কোটি টাকার মালিক হয়েছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা দিব্যি সরকারের বিভিন্ন পোস্টে জায়গা নিয়ে বসে আছে, কিন্তু সরকার তাদেরকে আরও পেট্রোনাইজ করছে, সরকার তাদেরকে আরও বেশি স্পেস দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। যদি আমরা ইনফর্ম করি দুদকও সেই বিষয়ে কোনো অ্যাক্টিভিটি নেয়নি। আমি এরকম অনেক অভিযোগ আমি বলেছি, অনেক জায়গায় বলেছি যে দুদকের উচিত এই বিষয়ে অভিযোগ করা। দুদক বলে কি, প্রাইভেট পার্সন, আমি কী করে অ্যাকশন নেব? সে তো টাকা পাচার করেনি, সে তো টাকা পার্সোনাল ইনকাম করতে পারে। তো আমি বলি এই যে তো নন ডিসক্লোজ প্রপার্টি, তো জ্ঞাত আয় বহির্ভূতভাবে তো দুদক অ্যাকশন নিতে পারে, দুদক কোনো অ্যাকশন নেয়নি। আপনি দেখেন তো গত এই যে 1-1.5 বছর হয়েছে, 1.5 বছরে দুদক আওয়ামী লীগের বড় যারা নেতা তার বাইরে কয়জনের বিরুদ্ধে মামলা করেছে, কয়টা মামলা অনুমোদন হয়েছে দেখা দুদক পারে নাই।
তার মানে দুদকের ভিতরে, সরিষার ভিতরে ভূত পড়ে আছে। সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নিচ্ছে না। আমরা আরেকটি মাহমুদ হাবিবা আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে জার্মান রাষ্ট্রদূত ডিক্যাবের একটা প্রোগ্রামে ছিলেন, সেখানে তিনি খুব সুনির্দিষ্টভাবে বলেছেন যে ক্ষমতার অপব্যবহার কেমন হয়েছে এবং এটি যে বন্ধ হওয়া উচিত এবং এটি যে কারোরই করা উচিত না, সেইটার জন্য হলেও শেখ হাসিনার বিচারটা জরুরি। জি, উনি একটা জি বলেন। এইটাকে আপনার জার্মান রাষ্ট্রদূতের পক্ষ থেকে একদম সরাসরি তার নাম উল্লেখ করে কথাটা বলা, এটি জিওপলিটিক্যাল অবস্থা, বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, যেহেতু ভারতে এখনও শেখ হাসিনা আছেন, সেগুলোর উপর কী প্রভাব ফেলতে পারে? এই বিষয়টা হচ্ছে যে উনি তো বোধহয় একটা প্রশ্নের উত্তরে এটা বলেছেন এবং সেটা স্পষ্টভাবে বলছে। আপনি যেমন বললেন যে মানে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য এই ধরনের বিচার জরুরি ছিল। দেখুন, এইটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য, বাংলাদেশের বর্তমান সরকারের জন্য, বাংলাদেশের যেই জনসাধারণ মানে যারা অংশীজন জুলাই অভ্যুত্থান, তাদের জন্য তো একটা বিশাল নৈতিক সাপোর্ট। কারণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেক সময় অনেক প্রশ্ন রেজ করেছেন, তারা কিছু কিছু বিষয় একমত নন, কিন্তু মোটের ওপরে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার মতো তেমন কোনো পয়েন্ট, আপনি যদি হিউম্যান রাইটস ওয়াচেরও দেখেন, ওদের সম্ভবত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের সাথে আমাদের অনলি ডিফারেন্সটা হচ্ছে যে কারো অনুপস্থিতিতে তারা বিচার করেন, আর আমাদের এটা উপায় নাই। আমাদের তো উপস্থিতিতে যদি আমরা বিচারের হিসেবে যেতাম অন্তত এই বিষয়টা, অন্তত এই ব্যক্তির ক্ষেত্রে, তাহলে এই ইহজীবনে আর এই বিচার কাজ করা সম্ভব ছিল না। ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু দেশ এবং বাস্তবতা অনুযায়ী ওটাকে ইম্প্রোভাইজ করতে হয়েছে। এই জায়গাটা ছাড়া আমি ব্যক্তিগতভাবে আর কোনো ধরনের মানে আমি অন্তত পড়িনি। ফলে যেটা হয়েছে যে তারা যেটা হালকা পাতলা সমালোচনা করেছেন, আজকে তো খুব স্পষ্টভাবেই জার্মান রাষ্ট্রদূত যেটা বললেন, এটা আমার ধারণা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্ট্যান্ড মানে মোটের উপরে এটাই দাঁড়াবে, এটা আসলে মোটের উপরে এটাই দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়নের এবং তাদের, কারণ উনি যখন একজন যখন এই ধরনের দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের একটা কমেন্ট খুব বোল্ডলি করেন, এটা কিন্তু একটা তারা তো ডিপ্লোম্যাসিতে টপ বলেই ভিন্ন ভিন্ন দেশে এসেছেন। বিশেষ করে বাংলাদেশে এখন যে রাষ্ট্রদূতরা দায়িত্বরত আছেন, আপনি ধরে নিতে পারেন যে অত্যন্ত তুখোড় কূটনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন। কাজে জার্মান রাষ্ট্রদূত তার বাত্যয় নন। উনি যখন বলেছেন, আমরা এটা ধরে নিতে পারি যেটা আগামীতেও আরও 2-4 জায়গায় আরও 2-4 জন যদি রাষ্ট্রদূতের কাছে শুনে অবাক হওয়ার কিছু নেই। এটা মোটের ওপরে এটাই তাদের স্ট্যান্ড দাঁড়াবে। আমি এটাই বলতে চাইছি। যেটা হয়েছে যে ভারত যদি এখানে কোনো কোশ্চেন রেজ করে, বা এখন পর্যন্ত যেটা হয়নি, আজকে যেটা তারা বলেছে যে তারা পুনরায়, এর আগে কিন্তু যে চিঠিটা দেওয়া হয়েছিল তারা কিন্তু স্বীকারও করেনি। এর আগে চিঠিটার কোনো ধরনের প্রাপ্তি যে বা একটা নর্ম থাকে, সেটাও তারা কিন্তু মানে স্বীকার করেনি। কিন্তু এইবার আপনি যদি তাদের চিঠিটা দেখেন, চিঠিতে একটা শব্দ তারা ব্যবহার করেছে যে নতুন করে। ফলে তারা আগের চিঠিটা সহ এটাকে কিন্তু মানে ভ্যালিডেট করেছে যে তারা চিঠিটা পেয়েছে। এখন দেখুন, যত সরলভাবে মানে শাকিল বলছেন, আমি অত সরলভাবে বিষয়টা দেখতে পারি না যে এরা এই দেশটি বন্ধু দেশ আসলে হবে কি না, সেটা অনেকগুলো আগামী সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। তারা ডেফিনেটলি আমাদের লার্জেস্ট মানে সবচেয়ে বড় বর্ডার শেয়ার করি, আমাদের বৃহত্তম প্রতিবেশী, নিঃসন্দেহে বহু বিষয়ে আমাদের ইন্টারনাল ডিপেন্ডেন্স আছে, আগামীতেও থাকবে। কিন্তু রোলটা হতে হবে আপনার মর্যাদাপূর্ণ এবং বন্ধুত্বের। কাজে ওইটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আগামীতে। এখন তার মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়াটাও, যেমন তিনি যদি মনে করেন যে না ক্যাপিটাল পানিশমেন্ট না, তার যাবজ্জীবন হবে, তা তো 30 দিনের মধ্যে আসতে হবে তাকে। আপনি 30 দিন পার করে ফেললে কিন্তু আর কোনোই উপায় নেই, তার জন্য তো এনাফ সুযোগ দেওয়া আছে। এইটা এক্সারসাইজ যদি তিনি না করেন, যেটা তিনি করবেন না, মানে সরি এভাবে অ্যাডভান্স বলে দেওয়া উচিত না, কিন্তু হিসাব বলে সম্ভাবনা আপনি যদি মানে স্ট্যাটিস্টিক্যালি যান, রেসপন্স না করারই কথা। এবং দেশ হিসেবে আপনি দেখবেন আমার শেষ পর্যন্ত তারা দলের প্রতি এই মানে আমাদের প্রতিবেশী দেশটা একটা সুনির্দিষ্ট দলের প্রতি লয়াল থাকবে, দেশের প্রতি নয়। এতদিন পর্যন্ত তো এমন কোনো এক্সাম্পল শো করেনি। দেখুন, একটা বম্ব ব্লাস্ট হয়েছে, আমি জাস্ট 1 মিনিটে শেষ করছি, একটা বম্ব ব্লাস্ট হয়েছে, ঠিক আছে, যেটা ভারত এবং পাকিস্তানের রেগুলার ঘটনা, যেটা পাকিস্তানে হয়েছে ভারতে হয়েছে। আপনি যদি ওই সংবাদ মাধ্যমগুলো দেখেন, আসলে মেজাজ ঠান্ডা রাখা কঠিন হয়ে যায়। বাংলাদেশ তো নিজস্ব ইস্যু নিয়েই তো ব্যস্ত, অথচ 50 বার অন্তত বাংলাদেশের নাম বাংলাদেশ থেকে যে বম্ব ব্লাস্ট করছে। দিস ইজ হাউ দে ট্রিট। শাকিলের কাছে আমি একটু আসতে চাই যে এই ইস্যুতে জিওপলিটিক্যালি কেমন নিয়ে পড়তে পারে? আমার কাছে মনে হয় যে এটা আসলে জিওপলিটিক্যাল বিষয়টা আগে ডিসাইড হয়ে গেছে যে ইউএনের রিপোর্টে। পৃথিবীতে যতগুলো গণহত্যা হয়েছে,
দেখেন রুয়ান্ডাতে যদি আমরা যে ট্রাইব্যুনাল হয়েছিল, রুয়ান্ডা, সার্বিয়া, জাপানে যদি বলি, সার্বিয়াতে বলি, বেশিরভাগ জায়গাতেই কিন্তু ইউএন রিপোর্ট ছিল। এবং দেখেন এই যে আমরা যদি ফিলিস্তিনকে নিয়ে বলছি, কিন্তু ইউএন কোনো রিপোর্ট এভাবে স্পষ্ট দেয়নি। আমাদের বাংলাদেশ ৭১ কোনো রিপোর্ট নাই, রিপোর্ট করা যায়নি এখনো, করা যায়নি। কিন্তু ২৪কে নিয়ে ইউএন যে রিপোর্টটা দিয়েছে, যে এই এক্সপ্লেইন করে দিয়েছে, সেখানে তো জার্মান রাষ্ট্রদূতের ক্ষেত্রে আরো একটা জিনিস যে জার্মানি কিন্তু জানে যে হোয়াট ইজ মানবতা বিরোধী অপরাধ। এক্স্যাক্টলি দে হ্যাভ ডান। হ্যাঁ, জার্মানি এটা আরো ভালোভাবে জানে। হ্যাঁ, তো তারা জানে। তো এটি হচ্ছে যে ধরেন জার্মান সহ ইউরোপীয় ইউনিয়ন যারা আছে, তারা তো এখন খুব ভদ্রতা বা মানবতার কথা বলে। মানবতা আছে কিনা সেটা ডিফারেন্ট কোশ্চেন আছে। সো যেটা বলে ইউএনের রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু ওটা ডিসাইডেড হয়ে গেছে যে শেখ হাসিনা এবং তার যত নেতা কর্মী ছিল, তার অঙ্গ সংগঠন সবার বিচার হওয়াটা কত জরুরি। তো এবং যেটা জার্মান আজকে বলেছে, আমি মনে করি যেটা অবশ্যই ইন্টারন্যাশনাল পলিটিক্সের জন্য আমাদের জন্য খুব ভালো, এবং আমাদের বিচারটা যে ভ্যালিড এবং বিচারটা নিয়ে যে প্রশ্ন নেই, এবং এবারে ট্রাইব্যুনাল যে অনেক বেশি মানে আইনি সিস্টেম প্রসেস মেনটেন করেছে, ইন্টারন্যাশনাল প্রসেস মেনটেন করেছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানকে ইনভাইট করেছে, যে আপনারা দেখেন বিচারের প্রসেসগুলো দেখেন, সেটাকে ভ্যালিডেট করছে। এবং আমি মনে করি যে জার্মানের এই বক্তব্যের ভিত্তিতে ইন্ডিয়া সহ যারা আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন, তারা প্রেশারে পড়বে এবং তারাও মানতে বাধ্য হবে যে বাংলাদেশের এই বিচারটা জরুরি ছিল, ভ্যালিড, এবং এটা জনগণের চাওয়া। সুতরাং এটা বিপরীতে কথা বলে কোনো কিছুকেই জায়েজ করার সুযোগ নেই। এবারে ট্রাইব্যুনাল থেকে তো সুখরঞ্জন বালির মতো কেউ গুম বা উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি, না, কোনো কিছু হয়নি। এবং আপনি এটা যদি খেয়াল করে দেখেন, এবারে ট্রাইব্যুনালের বিচার কিন্তু লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। বাংলাদেশের কিন্তু কোনো ট্রাইব্যুনাল কোর্টের আপনি ভিডিও করতে পারবেন না। আপনি তো সাংবাদিকতা করছেন, অনেক বছর আছেন, আপনি ছবি তুলতে পারবেন না কোর্ট রুমের ভিতরে গিয়ে, কিন্তু এই কোর্টের বিচার কিন্তু ফুল লাইভ করা হচ্ছে। অর্থাৎ কোর্টের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়া লাইভ করলো, আল জাজিরা, বিবিসি, এটার কোনো প্রভাব আছে কিনা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল? অবভিয়াসলি আছে। আপনি খেয়াল করেন আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্ট সহ আমাদের যতগুলো ইন্টারন্যাশনাল কোর্ট আছে, বেশিরভাগই কিন্তু লাইভ করা হয়। তো সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, আপনি কি যুক্তি দিচ্ছেন, আমি কি যুক্তি দিচ্ছি, কোর্ট কি বলছে, কোর্ট কেন ইয়েস বলছে, কোর্ট কেন নো বলছে, কোর্ট কোনো অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে নাকি মঞ্জুর করছে, সব দেখতে পাচ্ছেন। তার মানে আমি সাধারণ মানুষ, আমি বুঝতে পারছি এটা হ্যাঁ ঠিক হয়েছে বা এটা বেঠিক হয়েছে। তার মানে কোনো একটা মিডিয়া কিংবা কোনো একটা ব্যক্তি আমাকে বলবে যে এই কোর্ট ঠিক মতো রায় দেয়নি বা ঠিক মতো আদেশ দেয়নি, এটা ভাববার সুযোগ নেই, কারণ বিকজ অফ সম্পূর্ণ ক্লিয়ার আপনি দেখতে পাচ্ছেন। তার মানে এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা এবং ইন্টারন্যাশনালি যে প্রসেসটা আপনাকে ফলো আপ করে এটার রায়টাকে বা বিচারটাকে আপনি গ্রহণযোগ্য করবেন, সেটা কিন্তু মেনটেন করা। অধিকাংশ মিডিয়ায় দেখলাম যে ইনফ্লিক্ট নান আদার দেন সেন্টেন্স অফ ডেথ, এই কথাটা দিয়েই তারা। হ্যাঁ, আমি ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, যুক্ত হচ্ছি 1 মিনিটের বিরতির পরে। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমি রাজনীতিতে ফিরতে চাই, তবে রাজনীতিতে ফেরার আগে আবারও একটি কমেন্ট এসেছে আমাদের এখানে। অ্যাডভোকেট শাকিল, আপনাকেই বলি, আপনার উদ্দেশ্য না, কমেন্ট দুজনের উদ্দেশ্যেই। তানভীর আহমেদ নামে একজন লিখেছেন যে 26শে নভেম্বর ছিল অ্যাডভোকেট আলিফ হত্যা দিবস। কতজন মনে রেখেছে উগ্র জঙ্গি গোষ্ঠীর কথা, যারা আলিফকে পবিত্র বিচারালয় প্রাঙ্গণে নৃশংসভাবে খুন করে। কিন্তু এই উগ্র সংগঠনের সদস্য অনুসারে ঠিক আলিফ হত্যার নায়ককে মুক্ত করার জন্য প্রতিদিন পোস্ট এবং বিভিন্ন সরকারি অফিসে লবিং এমন চাপ প্রয়োগ করে যাচ্ছে এখন, এবং মুসলমানদের ধ্বংস তো হচ্ছে এই ভুলে যাওয়ার ক্ষমতার কারণে। আরেকটি বিষয় এখানে আছে, আবুল সরকারের চেয়ে এরা বেশি মুসলিমদের জন্য ক্ষতিকর। আবুল সরকার মানে হলো যে যিনি বাউল তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা খুব শর্টলি আপনার এবং মাহমুদা হাবিবা। আজকে মানে 26শে নভেম্বর ছিল আমাদের এই 24 পরবর্তীতে আইন অঙ্গনে প্রথম শহীদই বলবো আমি, শহীদ অ্যাডভোকেট আলিফ। আমরা এনসিপি থেকে আমাদের এনসিপির যেই ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা একটা আজকে বিবৃতি দিয়েছিলাম, সেখানে আমরা বলেছি যে দ্রুত বিচার শেষ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা একটা দিয়েছি, বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে। আমরা আলিফকে স্মরণ করেছি। আমরা মনে করি যে আলিফ হত্যার যেভাবে হত্যা করা হয়েছে কোর্ট প্রিমিসেসের মধ্যে, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। এবং এই আলিফ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরের প্রথম শহীদ যাকে এইভাবে হত্যা করা হয়েছে। এবং আমরা কল্পনা করতে পারি না যে একজন মানুষকে
একটি উগ্র গোষ্ঠী এভাবে মারতে পারে। অথচ আমরা বাংলাদেশের মানুষ খুবই ভদ্র এবং নম্রতার, যার ফলে আমরা ওই ব্যক্তিদেরকে কোনো বেআইনিভাবে কোনো আঘাত করি নাই। আমরা মনে করি যে এই যে ইসকনের যিনি চিন্ময়কে যিনি জেলে আছেন, তাকে বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে তাকে জামিন করে নেওয়ার জন্য, এবং এটি নিয়ে তারা আন্দোলন করেছে। আপনি দেখেছেন যে কোর্ট প্রাঙ্গণে কী পরিমাণ আন্দোলন হয়েছে, কোর্ট ভাঙচুর করা হয়েছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি চেষ্টা করেছেন সমাধান করার। আমার তো মনে হয় যে যারা তখন কোর্ট প্রেমিসিসে ভাঙচুর করেছিল, সমস্যা করেছিল, তাদের বিরুদ্ধে এখন বিচার আনা এবং তাদেরকে আরও আইনের আওতা নিয়ে আসা দরকার। একই সঙ্গে আর কেউ যদি এরকম ঘটনা না ঘটাতে পারে তাদেরকে অবশ্যই আইনের আওতা আনতে হবে। এবং বাংলাদেশের বিচার বিভাগের প্রত্যেক জায়গায় কিন্তু আমরা এখন পর্যন্ত ইনসিকিউর ফিল করি। আপনি দেখেন কয়েকদিন আগে একজন বিচারকের বাসায় গিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে, রাজশাহীতে হয়েছে। আমাদের প্রতিটা কোর্ট প্রাঙ্গণ খুবই ইনসিকিউর, কে যাচ্ছে কে আসছে কোনো সিকিউরিটি নাই। অথচ পৃথিবীর অন্য রাস্তায় যান, ইন্ডিয়াতে যান, আপনি হাইকোর্টে ঢুকতে পারবেন না উইদাউট অ্যাপ্রুভাল, উইদাউট পাস। কিন্তু বাংলাদেশের হাইকোর্টে একজন গরুও চলে যাচ্ছে, ভিক্ষুক যাচ্ছে, কে যাচ্ছে না আসছে, কোনো সিকিউরিটি প্রসেস নাই। আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি, আজকে অনাওয়ারে আমি বলছি, বাংলাদেশের বিচার বিভাগকে অবশ্যই সিকিউরিটির আওতায় আনতে হবে। কারণ বিচার বিভাগেই সবচাইতে ক্রিমিনালদের চলাফেরা হয় এবং ক্রিমিনালদের যাতায়াত হয়, এবং সেখানে সবচেয়ে বেশি লোক জড়ো হয়। আপনি যেমনটা করবেন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করবেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ একজন আইনজীবী কিন্তু ওই ক্রিমিনালের বিপরীতে কাজ করছে, বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে বিচার তাকে নিশ্চিত করছে। আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আমি কিন্তু ক্রিমিনালের বিপরীতে কথা বলতে পারবো না। ধরেন আমি একটা সেন্সিটিভ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী, আপনি যদি আমাকে কোনো নিরাপত্তা না দেন, তাহলে আমি কি যদি ভাবতে হয় যে আমার ফ্যামিলি কি সেফ আছে, আমার বাবা কি ঠিকমতো যেতে পারছে, আমার মা কি সেফ আছে, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। এই নিশ্চয়তা আমার রাষ্ট্র আমাকে দিতে পারছে না। আমাদের বাংলাদেশের একজন নর্মাল ক্যাডারকেও নিরাপত্তা দেয়, তাকে গাড়ি দেওয়া হয়, তাকে গানম্যান দেওয়া হয়। কিন্তু দেখেন বিচারকদের ক্ষেত্রে দেখেন মিনিমাম অতিরিক্ত জেলা জজ না হলে সে গানম্যান পায় না। অথচ একজন যুগ্ম দায়রা জজ সে কিন্তু বড় বড় অপরাধের বিচার করছে, তাদেরকে গানম্যান দেওয়া হয় না, নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না, তাদের বাসা ঠিক নাই, এবং বেশিরভাগ বিচারকরা সরকারি বাসা পায় না, তাদেরকে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেট যিনি সারাক্ষণ বিচার করছেন, ক্রিমিনালদের বিচার করছেন, চোর ডাকাত ছিনতাইকারী, তাকে নিশ্চয়ই নিরাপত্তা কে দিবে? নোবডি হিয়ার। তাহলে উনি নিরাপত্তা দিতে পারছেন না, তাদের যাতায়াতের গাড়ি নেই, তাহলে রাষ্ট্র কোথায় যাবে? এটা নিশ্চিত করতে হবে। আমি একটু মাহমুদা হাবিবার কাছে আবুল সরকারের বিষয়টি আনতে চাই। আবুল সরকারের বিষয়টি কতটুকু জানেন, কি মন্তব্য আপনার? দেখুন, আমি একটু আগের ইয়ে থেকে বলে আসি। সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা হয়েছে। সবই যে দেশের ভেতর থেকে হয়েছে তাও না। আমাদের ওই সময় একটা ভয়াবহতম ঘটনা, একটা হিন্দু গোষ্ঠীকে ব্যবহার করে যেটা করা হয়েছে, এটা খুব সরল ঘটনা ছিল না। এটা বেসিক্যালি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা মোটা দাগে মুসলমানদের ধৈর্য পরীক্ষার একটা ভয়ঙ্কর রকম অগ্নি পরীক্ষা তারা পার করেছে। এবং দেখেন কত চমৎকারভাবে আমি প্রতিবারই আমার দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা নিয়ে আমার ছোটবেলা থেকে গর্ব, এবং এটা আবারও তারা সমুন্নত করেছে। কারণ হচ্ছে যে এই যে প্ররোচনাটা ছিল, যেইভাবে তারা ধরা পড়লো, ওই জায়গায় খালি যদি এটা আমাদের দেশ না হয় অন্য কোনো উগ্র সরকার যেই দেশগুলোতে আছে, একেবারে স্পটে আপনি ভারতই বলুন বা উগ্র যেই মুভমেন্টগুলো যেই যে দেশে চলছে, স্পটে তারা কিল্ড হয়ে যেত। ইনার বিরুদ্ধে লবিং চলছে, ঠিক আছে, ইনার জন্য জামিনের জন্য চেষ্টা চলছে, সব ঠিক আছে, কিন্তু উনি তো এখনো জেলে আছেন। এবং আমরা প্রত্যাশা করি যে তাকে সঠিকভাবে বাংলাদেশের মানুষের জন্য ওই দিনটাই বেস্ট হবে যিনি শহীদ হয়েছেন, তার বিচারটা যদি আমরা নিশ্চিত করতে পারি। এবং আমরা তো তখন দেখেছি যে শাহবাগ, চট্টগ্রাম এবং মোটামুটি হিন্দু জোট বলতে বেশ সরগরম করে ফেলেছে, যেখানে আওয়ামী লীগের লোকজন, এবং তারা বলতে পারেন কোথা থেকে এসেছেন, তাদের ধর্ম, তাদের গোত্র। হিন্দুদের বিষয়ে তো সবই জানতে হবে আপনার, খালি ধর্ম বললে আপনি যদি সাধারণ কোনো হিন্দু ছিলেন না। জি, কাজে এই জায়গাটা আমরা কিন্তু সাধারণ হিন্দুদের দায়ীও করি না, বা বাংলাদেশের মানুষ অ্যাজ আ হোল করেও নি। আপনি তারপরের দুর্গাপূজা দেখেন, হিন্দুরা কিন্তু চমৎকারভাবে সেটি পালন করেছে। মানে বেসিক্যালি আমরা তো ওই লেভেলই ব্লেন্ড করছি। আর আপনি যেটা বললেন আবুল সাহেবের বিষয়, সেটা হচ্ছে যে উনার যে ধরনের বক্তব্য বা যে ধরনের কথোপকথন বা যে পালা করুক, যেটাই করুক, এটা একদম খুব সিরিয়াস ধরনের একটা ব্লাসফেমি, সিরিয়াস ধরনের অ্যালিগেশন উনি যেগুলো বলছেন। এইটার বিরুদ্ধে সুস্পষ্টভাবে সুযোগ আছে আমাদের আইনি ব্যবস্থা নেওয়ার, যেটা প্রথমেই আইনি ব্যবস্থা নেওয়াটা জরুরি ছিল। আমাদের সমস্যাটা কি জানেন, যে আমরা যখনই মনে হয় যে কিছুতে ব্যত্যয় ঘটছে, ধর্মের কিন্তু ব্যাখ্যাটা অসংখ্য ব্যাখ্যা আছে।
আর বাংলাদেশে বাউল সম্প্রদায় তো নতুন আসেনি। বাউল সম্প্রদায়কে আমি অন্তত বহু মানুষ দেখেছি, সুফিবাদ বলে আপনি তো শুনেছেন, যারা ধর্মের একটা ভিন্ন ব্যাখ্যা দেয়, তারাও তো আমাদের মধ্যে এক্সিস্ট করছেন। এইটার জন্য আপনি কতটুকু আইন হাতে তুলে নেবেন, ওইটাও কিন্তু একটা খুব জরুরি বিষয়। কারণ আপনাকে ওই জায়গাটা, ওইটাই বর্ডার লাইন, আপনি ওইটার জন্যই যুদ্ধ করেছেন, আপনি ওই জিনিসটাই প্রতিষ্ঠিত করতে চান, আইনের শাসন। সেই যেটা আবুল হোসেন সাহেব বলেছেন, যেটা যতটুকু পড়েছি আর কি, পড়াতে তিনি তো একসময় নাম করা বাউলি ছিলেন বা তারা পালা গান করেন, সেখানে অনেক কোশ্চেন ওঠে। কিন্তু এমন ধরনের প্রশ্ন যেটা মুসলমানদের বিশ্বাসকে আহত করে বা আঘাত করে, আমি সেইটার খুব ঘোর বিরোধী। কিন্তু আমি একই সাথে, তার মানে এই নয় যে তাকে ধরে আমি একজন মুসলমান, কাজে ধর্ম রক্ষার দায়িত্ব আমার বলে আমি যে তার উপরে হাত তুলবো অথবা তার সেই সম্প্রদায়কে যেখানে পাবো সেখানে পিটাতে থাকবো, এর চেয়ে তো ন্যাক্কারজনক ঘটনার কিছু হতে পারে না। দেখুন, এই জায়গাটা আপনাকে আমি আরেকটা জিনিস বলি যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং তারকে মানে নানা জায়গাতে তার সমর্থকরাও আবার কি বলে ওই যে আপনার করছে, প্রতিবাদ মিছিল বা এই ধরনের মানে প্রতিবাদ মিছিল করছে। প্রতিটা খুলনাতেও হয়েছে, আজকে দেখলাম পঞ্চগড় বোধ হয় সেখানে আঘাত করা হয়েছে, মানে সরাসরি অ্যাটাক করা হয়েছে তৌহিদি ঠাকুরগাঁয়, তৌহিদি জনতা। পঞ্চগড়ও দেখেছে আজকে, সম্ভবত পঞ্চগড়ে একই ঘটনা ঘটেছে। আমার কথা হচ্ছে কি জানেন, যে আমাদের কিন্তু তৌহিদি জনতার ওই প্রতিরক্ষার দরকার নাই। বাংলাদেশের লিগ্যাল সিস্টেমটাকে যদি আপহোল্ড না করতে পারি আমরা, যদি জানতে চাই এরা কারা এই তৌহিদি জনতা, এটাই তো ইন্টারেস্টিং, এটা তো ভেস্টেড ইন্টারেস্ট যেখানে আছে তারা তৌহিদি জনতা। এটা তো এক এক জায়গায় এক এক ক্লাস্টার, সব জায়গায় কিন্তু সেম ক্লাস্টার না। আপনি খেয়াল করে দেখেন যে এই বাউলদের জন্য যারা নেমে এসেছেন তাদের সাথে যদি আপনি হিসাব করেন যে ওই প্রথম দিকে যে মবগুলো হয়েছে, প্রতিটা ক্লাস্টার কিন্তু ডিফারেন্ট, প্রতিটা ইন্টারেস্ট ডিফারেন্ট। এই ইন্টারেস্ট অনুযায়ী আপনি যখন তখন তৌহিদি জনতার একটা নাম ধারণ করবেন, আপনি যখন দেখছেন সুস্পষ্টভাবে আপনার ধর্মের মর্যাদা লঙ্ঘন করা হচ্ছে বা যেটা ব্লাসফেমিক আমরা, যেটা ল আছেই ভাই, আমাদের ভেতরে স্ট্রং ল আছে, আপনি সেটাতে যান না কেন? আগে আইনজীবী বসে আছেন আমার পাশে, উনি আরেকটু ভালো ব্যাখ্যা দিবেন। আপনি সেইটার ব্যবস্থা গ্রহণ করেন এবং এই জায়গাটায় আপনাকে সংবরণ থাকতে পারাটা হচ্ছে অত্যন্ত জরুরি। আমার কাছে বারবারই মনে হয় এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, বাউল বলুন, আপনার সুফি বলুন, এটা কিন্তু বাংলাদেশ একেবারে আবহমান কাল থেকে, আমার অ্যাটলিস্ট ছোটবেলা থেকে আমি দেখে এসেছি। আপনার কি মনে হয় আপা যে এই তাকে যে গ্রেপ্তার করা হলো, এইটাতে ধর্মের বিষয়টা বা সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা বেশি গুরুত্ব পাচ্ছে, নাকি আন্তর্জাতিকভাবে আমরা ইন্টেনশনালি অন্য কোনো ফাঁদে পা দিচ্ছি? এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে এখানে খুব বড় একটা নীল নকশার একটা হতে পারে এটা। দেখুন, প্রথমত আপনি নীল নকশার একটা পার্ট হতে যেয়ে যদি আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মবোধকে অতখানি আঘাত করে ফেলেন, তা আপনি তো অপরাধী করেছেন, যেটাতে আপনাকে আপনার শাস্তিটা পাও না। কাজে ওই অপরাধীটা শাস্তি বিধান করাটা যতখানি জরুরি, ততখানি যে একজন একটা সম্প্রদায়ের একটা অপরাধ করেছেন বলে ওইটাতে ঢালাওভাবে গোটা বাংলাদেশ আপনি যেখানেই এই শ্রেণীর মানুষ পাবেন তাদের উপরে আপনি চড়াও হবেন, এই জায়গাটা হচ্ছে, এই যে সেকেন্ড যে গ্রুপ তৌহিদি জনতা চড়াও হচ্ছে বাংলাদেশের সব জায়গায়, এইটা হচ্ছে আপনার নিউজ, এইটা যাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, অ্যারেস্টটা নয়। আপনি খেয়াল করুন, কারণ তিনি তো সুস্পষ্টভাবে বাংলাদেশের আইন লঙ্ঘন করেছেন। অ্যাডভোকেট শাকিল, আপনার কাছে আসতে চাই, আমি বুঝাতে পারলাম কিনা আবুল সরকারের বিষয়টা। আবুল সরকারের কথাগুলো আমরা শুনেছি, তারা এই পালাগান আমি অনেক ছোটবেলা থেকে জানি, আমার এই সম্পর্কে বেশ ভালো আগ্রহ ছিল। আমি জানি যে তারা কথায় কথায় তর্কের মাধ্যমে তারা এক ধরনের বিষয় আনতে চায়, কিন্তু সেই পালাগানের কিন্তু শ্রোতা কোনো সময় আপামর জনতা না। এই পালাগানের শ্রোতা খুব কম হয়, স্পেসিফিক হয়, যারা এই জায়গাটা ঠিক মতো বুঝতে পারবে। কিন্তু আবুল সরকারের এটি ছিল ওপেন এয়ার কনসার্টের মতো, সেখানে আপনি হঠাৎ করে আপনি আল্লাহকে নিয়ে এই ধরনের বলবেন, সেটা সে নিতে পারবেন কিনা, কিভাবে কি, সেটা একটা বিষয় থাকেই, আপনি জানেন। আমি যে প্রশ্নটি মাহমুদা হাবিবার কাছে করতে চাই, আবুল সরকারকে গ্রেপ্তার করা তো অবশ্যই জরুরি ছিল, কারণ সেখানে তাৎক্ষণিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি হাতে নেওয়ার জন্য। এরপর আবুল সরকার কি হবে সেটা কোর্ট ডিসিশন করবে। কিন্তু এর পরের যে ঘটনা ঘটলো, আমরা কি কোনো ফাঁদে পা দিচ্ছি কিনা? আমার মনে হয় ফাঁদে পা দিচ্ছি না, কারণ তবে এখানে একটি বিষয় ঘটেছে। দেখেন, আবুল সরকার, যদি আমি ভুল না করি, 4 নভেম্বর উনি এই কমেন্টটা করেছেন, এই যে তার পালাগানের মধ্যে যে কমেন্টটা স্পষ্ট আমাদের ধর্মীয় অনুভূতিতে স্পষ্ট আঘাত এবং খুবই বিদ্বেষপূর্ণ মন্তব্য উনি করেছেন, যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়টি হচ্ছে, 4 নভেম্বর যখন উনি এই মন্তব্যটা করলেন, যেটা ওপেন স্পেসে করেছেন, উচিত ছিল সেখান থেকেই তার বিরুদ্ধে কোনো একটি মামলা করা কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। কিন্তু আমার দেশের সমস্যা হচ্ছে কি, মিডিয়াতে ভাইরাল না হলে কোনো অ্যাকশন আমরা দেখি না।
এটি কিন্তু ভাইরাল হয়েছে দেখেন সেই 18-19 তারিখে এসে। তারপরে কি হলো, মজার বিষয় হচ্ছে আবুল সরকার বাদে বাকি সবাই বাউলরা মার খেয়েছে। আবুল সরকার কিন্তু মার খায় নাই, মার খেয়েছে কিন্তু অন্য যারা তার সঙ্গে বাউলরা ছিল। তারপরে এসে কি হলো, মার খেলো যে যখন এটা ভাইরাল হলো, ভিডিওটা আসতো সবার সামনে, তখন ভাইরাল হয়ে মানুষ এটা অ্যাকশন নিল, কথা বলল। আমরা মুসলমানরা আমাদের দেশে সবাই কিন্তু যথেষ্ট ধৈর্যশীল, আপনি একটু আগে বলছিলেন, কিন্তু কখনো কখনো হয় কি আমাদের ধর্ম নিয়ে, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আল্লাহকে নিয়ে কথা বলে এটা আসলে মানা যায় না, এটা কঠিন। তারপরেও যেটা করেছে ধর্মপ্রাণ মুসলমান কিংবা তৌহিদি জনতা তাই বলি না কেন, এটা যদি আপনি বলেন আইনের দৃষ্টিতে ওনারা ঠিক করেননি। আমরা মনে করি যে কাউকে আঘাত না করে, কাউকে ট্যাগিং না করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এটার পরে এনসিপি একটা বিবৃতি দিয়েছিল যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমি একটু ব্যাখ্যা করতে চাই 1 মিনিটে। এনসিপি বলেছে, কি বলেছিলাম আমরা, যে কাউকে দমন না করে বরং আইনের আওতায় আনা হোক। দেখুন গত 17 বছরে বাংলাদেশে শেখ হাসিনা কী করেছিল, ট্যাগিং দিয়েছিল, আপনি জামাত, আপনি শিবির, মেরে ফেলো। জামাত শিবির হলে তাকে মেরে ফেলা যায়, তাকে খুন করা যায়, তাকে জেলে দেওয়া যায়, কোনো কিন্তু আইন ছিল না, বিচার ছিল না, কিছু ছিল না। আমরা বলতে চাচ্ছি যে 24 পরবর্তীতে এসে কেউ ট্যাগিং হয়ে, কেউ আইন বহির্ভূতভাবে কোনো বেআইনি কিছুর মধ্যে না পড়ুক। আমরা চাই ট্যাগিং ছাড়া, ফ্রেমিং ছাড়া সবাইকে আইনের আওতায় আনা হোক, বাক স্বাধীনতা যেমন আসবে, পাশাপাশি যদি কেউ বাক স্বাধীনতার নামে আমার ধর্ম, কোনো ব্যক্তি কিংবা কোনো কিছুকে যদি নষ্ট করতে চায়, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, যেটা আমরা ব্যাখ্যা দিয়েছি। এই জন্য আমি আমাদের সকল মানুষকে বলবো যে আপনারা ভুল বুঝবেন না, এনসিপি, বিএনপি কিংবা জামাত, আমরা কিন্তু কেউ ইসলামের বিপক্ষের কেউ না। আমরা বাংলাদেশ ইসলামকে সমুন্নত রাখতে চাই। আমরা হিন্দুইজমেরও বিপক্ষে না, বৌদ্ধিজমেরও বিপক্ষে না, আমরা কারোর বিপক্ষে না। আমরা সম্প্রীতি রক্ষা করতে চাই, আমরা বাক স্বাধীনতা দিতে চাই। দেখেন স্বাধীনতা মানে কি, ধরুন আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ইট ডাজন্ট মিন রাস্তায় মাঝখান দিয়ে হাঁটবেন না। কিন্তু শাকিল, আমাকে বলি, বাক স্বাধীনতা আপনি দিবেন ভালো কথা, কিন্তু আমি এমন একটা কথা বলছি যা আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করে। আমি সেটাই আসতেছিলাম। দেখেন আমাদের আর্টিকেল 39, 39 অনুচ্ছেদে বলে দিয়েছে সংবিধানে যে বাক স্বাধীনতা, এখানে বলা হয়েছে চিন্তার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, চিন্তা। আপনি চিন্তা করলেন শাকিলকে আমি মেরে ফেলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমাকে মারতে পারবেন না। আপনি যদি বলেন শাকিল তোমাকে আমি মেরে ফেলবো, এখানে রেস্ট্রিকশন আছে আইনে। আইনে বলছে সাবজেক্ট টু সাম রিজনেবল রেস্ট্রিকশনস। রেস্ট্রিকশনসটা কি বিভিন্ন আইনে বলে দিয়েছে, আপনি কি বলতে পারবেন, কি বলতে পারবেন না। আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে বলা আছে আপনি অনলাইনে কি লিখতে পারবেন, কি বলতে পারবেন, কি বলতে পারবেন না। আপনি যদি দেশকে নিয়ে খারাপ কথা বলেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি আমার ধর্মকে আঘাত করেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মুসলিম, আমি যদি হিন্দুকে নিয়ে কথা বলি, আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবুল হোসেন যা বলেছে স্পষ্টত আমার ইসলামী ধর্মের অনুভূতিতে আঘাতযোগ্য এবং স্পষ্টত বিদ্বেষপূর্ণ, যেটি মানার কোনো সুযোগ নাই। তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি চাই, আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে তার বিচার 3 মাসের মধ্যে শেষ করা হোক, দ্রুত বিচার হোক তার, এবং এটা শাস্তি নিশ্চিত হোক। তাহলে মানুষ বুঝবে আমার দেশে বিচার নিশ্চিত আছে, বিচার হচ্ছে, সো কেউ আর আইন হাতে তুলে নিবে না। আমার কাছে সমস্যা হচ্ছে কি, বিচারে এত দীর্ঘসূত্রিতে এত লম্বা টাইম লেগে যায়, আমরা কেউ আর আস্থা রাখতে পারি না, বিচার হবে না, বরং 2টা চটথাপ্পড় মেরে দিই। এটা কি হলে মনে একটু ভালো হবে। আমি একটা কথা অ্যাড করতে চাই। আমি একটা ইন্টারেস্টিং লেখা ওই দিন পড়ছিলাম, সম্ভবত আবু রুশদ ভাই আমাদের যিনি অ্যানালিস্ট আছেন, সিকিউরিটি অ্যানালিস্ট, উনি ওনার একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেটা হচ্ছে জি 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 উনি একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেই আপনার মনে আছে যে তসলিমা নাসরিনকে নিয়ে বাংলাদেশ একটা উত্তাল হয়ে উঠলো সেই লজ্জা বইটাকে কেন্দ্র করে। লজ্জা বই, হ্যাঁ। আচ্ছা, এই বইটা, এটা কিন্তু একটা সুনির্দিষ্ট দেশের মানে গোয়েন্দা সংস্থার ইনভলভমেন্ট ছিল। সেইখানে যেটা পড়েছি, আপনি পুরোটাই জানেন, তো সেটা প্রকাশক যারা ছিলেন, একটা গ্রুপ যারা এটা প্রকাশ করেছেন বা লেখিকাকে উৎসাহিত করেছেন প্রকাশ করার জন্য, ওই সেম গ্রুপে আবার যারা মানে ধর্মভীরু জনতা, বিশেষ করে আলেম ওলামা সমাজকেও মানে একেবারে বিশদ মানে সাপোর্ট দিয়েছেন। এবং এই মানে কি বলে এটাকে যদি আপনি বুদ্ধি বলেন বুদ্ধি, উদ্দীপনা বলেন উদ্দীপনা, মাঠে নামার জন্য। এবং ইন্টারেস্টিংলি কথাটা এইভাবে শেষ হচ্ছে লেখাটা, যে যেই ভদ্রলোক ওই সময় বাংলাদেশে পোস্টেড ছিলেন, হি ওয়াজ দেয়ার অ্যাজ আ মানে ধর্মপ্রাণ মুসলিম উইথ দ্যাট মুভমেন্ট। তো আপনি দেখেন এই ছোট দেশটাতে কত রকম খেলা হয়। এই ছোট দেশটাতে সবচেয়ে বেশি খেলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। সাম্প্রদায়িকভাবে যদি ভাঙতে না পারি, তাহলে এখন ইসলামের ভেতরে গ্রুপ গ্রুপ ধরে ভাঙো, হয় শিয়া সুন্নি তৈরি করো, নয় বাউল সাধারণ। জি জি, 1 মিনিট পরে ফিরছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও
স্বাগত। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে পলিটিক্সে ঢুকতেই পারলাম না, তারপর একদম লাস্টের আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি একটি কথা বলেছেন যে ঐক্য থাকলে কোনো চক্রান্তই সফল হবে না। আমি একটু মাহমুদা হাবিবা আপনার কাছে আসতে চাই যে চেয়ারম্যান আসলে এটা নিয়ে কী বোঝাতে চাইলেন? আমাদের শেষ স্পেল বেসিক্যালি ঐক্য বলতে আমরা যেটা বুঝিয়েছি এটা আপনি দুইভাবে বলতে পারেন, আমি দুইটা ব্যাখ্যাই দিচ্ছি আপনাকে। প্রথমত সামনে নির্বাচন, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক প্রাইমারি নমিনেশন দেওয়া শেষ করেছে, জোট এবং অন্যান্য কাজ চলছে। এই অবস্থাতে দলের ভেতরে ঐক্য অত্যন্ত জরুরি, কিন্তু একটা এক্সটার্নাল, গোটা দেশ জুড়ে একটা এক্সটার্নাল ফোর্সও কাজ করছে। মানে এক্সটার্নাল বলতে আমি মিন করছি দলের বাইরের ফোর্স, দেশের ভেতরে থাকা। আমি সবসময় যে কথাটা বলি যে আওয়ামী লীগ যখন পালিয়ে গেছে, দে অ্যাকচুয়ালি টুক দ্য টিপ অফ দ্য আইসবার্গ, তাদের মূল স্ট্রাকচারটা কিন্তু থেকে গেছে এবং সর্বত্রই আছে। ফলে নানা ধরনের, যে আজকে আপনি বাউল বলুন, আর 2 দিন পরে আরও কোনো ইনসিডেন্টে হয়তো আমরা কথা বলবো, ওই একই ধরনের নুইসেন্স ক্রিয়েট হতে থাকবে, যেটা আকারে বেড়ে মানে খুব বড় হয়ে ওঠারও সম্ভাবনা আছে। এই জায়গাগুলোতে মোটের ওপরে জুলাইয়ের অংশীজনরা যদি তাদের স্পিরিটটা ধারণ করতে পারে, তাহলে কোনো এক্সটার্নাল পাওয়ারেরই ক্ষমতা নাই যে আপনি যেই প্রসেসে বাংলাদেশ এখন হাঁটছে, এই প্রসেস থেকে তাকে চ্যুত করে। কিন্তু এটাতে প্রচেষ্টা যে আছে ওটা তো আমরা দেখতেই পাই এবং খুব খোলা চোখেই দেখতে পাই। দলের ভেতরের বিষয়টা হচ্ছে যে ওইটাও একটা আহ্বান খুব জরুরি, কারণ যে কোনো নির্বাচনে ইস্পাত কঠিন ঐক্য হচ্ছে প্রথম শর্ত। আপনি সর্বত্র যেদিকে তাকান না কেন, আমাদের মোরলেস অলমোস্ট প্রায় সব জায়গাতেই এক ধরনের স্টেবিলিটি থাকলেও বেশ কিছু জায়গায় এখনও মানে নানা ধরনের মত আছে বা মতবিরোধ চলছে। ওই জায়গায় কিছু প্রার্থীর নামও চেঞ্জ হতে পারে, এরকম দেখুন, প্রাইমারি নমিনেশন ইজ নট দ্য ফাইনাল ওয়ান। হ্যাঁ, এটা অফকোর্স, কারণ আপনি দেখেন জামাত ইসলামী যারা 1 বছর আগে দিয়েছিলেন, সেদিন একটা টক শোতে একজন দায়িত্বশীল নেতাই বললেন যে আমাদেরও একটা ফাইনাল লিস্ট আমরা পাবলিশ করব। কাজে এই জায়গাটায় যেটা হয়েছে যে প্রাইমারি নমিনেশনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল, কারণ হচ্ছে যে 3-4 একসাথে কাজ করছেন, তার মধ্যে একজনকে সম্ভাব্য বেস্ট প্রার্থীকে পিক করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। 237 জনের মধ্যে যদি আপনি সিরিয়াসলি দেখেন, তাহলে আমি 17-18টা বা 19টা সিটে এরকম সত্যিকার অর্থে সমস্যা আছে, বাকিগুলো ম্যানেজেবল। ওটা খুব স্বাভাবিক ঘটনা। আমি একটু অ্যাডভোকেট শাকিলের কাছে আসতে চাই। সেটি হলো ঢাকা 8 আসনে আপনাদের যে প্রার্থী, সেটি হলো আমি সে রিক্সা চালক হিসেবে আমি তাকে কোনো মতেই বৈষম্যের চিন্তা করছি না। রিক্সা চালক কেন, যে কেউ দাঁড়াতে পারে। কিন্তু এটা কি আপনাদের পলিটিক্যাল স্টান্ট, নাকি আপনারা বুঝে শুনে তাকে দিলেন? কারণ আপনারা এনসিপি যে রাজনীতি করতে চান, সেই রাজনীতি কি উনার মাধ্যমে হবে, নাকি উনি যদি ধরুন উনি জিতেই গেলেন, উনি জিতলে কার হয়ে এই রাজনীতি করবেন? সেই সংসদ সদস্য উনার লেখাগুলা কে লিখে দিবে? আপনি লিখে দিবেন? আপনার পেছনের লোক লিখে দিবে? মানে কি লাভ হলো? আচ্ছা দেখুন, এনসিপি বারবার বলে আসছে যে এনসিপিতে একদম উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল সবাই রাজনীতি করতে পারবে। বাংলাদেশে একটা নিয়ম প্রচলন আছে যে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে আমি কিন্তু মাহমুদ হাবিব আপনাকে 1 মিনিট সময় দেবো এটা নিয়ে বলতে। এই যে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, কিংবা এই গোত্রের বাইরে আর কেউ রাজনীতিতে বড় নেতা হতে পারবে না, সবাই কর্মী হবে, এই ভিত্তি আমরা ভাঙতে চেয়েছি। এবং আমরা এই মিস্টার সুজন, যিনি রিক্সা চালক, ঢাকা 8-এ নমিনেশন কিনেছে, মনোনয়ন তাকে কিন্তু দেওয়া হয়নি এখনও। এনসিপি কিন্তু এখনো মনোনয়ন কাউকেই ডিক্লেয়ার করেনি, সবাই মনোনয়নপত্র প্রত্যাশী হয়ে মনোনয়নপত্র কিনেছেন। এখন এনসিপি আমরা স্ক্রুটিনাইজ করছি, স্ক্রুটিনাইজ শেষ হওয়ার পরে আমরা দেখব যে কোথায় কোথায় আমাদের মনোনয়ন ঘোষণা করা যায়। এনসিপির ভাবনা আছে যে প্রাথমিকভাবে হয়তো 100 থেকে 150 আসনে আমরা মনোনয়ন ঘোষণা করব, দেন এরপরে সেকেন্ড স্লটে বাকিগুলোকে আমরা ঘোষণা করবো। এইভাবেই আমাদের আগাচ্ছে। এখন তার হয়ে কে লিখবে? প্রতিটা এমপি, প্রতিটা মন্ত্রী, প্রতিটা জনপ্রতিনিধি একজন করে পিএস থাকে, সরকারিভাবেই তাকে পিএস দেওয়া হয়, তার ক্যাপাসিটি থাকে না। সরকারি পিএস কিন্তু তার লেখা লেখে না, এমপির ভাবনাটা সরকারি পিএস লেখে। আমি জানতে চাই যে মিস্টার সুজন যদি আপনাদের দলের হয়ে সংসদ সদস্য হনই, সে কি আসলে মানে ঠিক আছে, আমি তো আপনাদের কথা ধরলাম যে এমপির ছেলে এমপি না, মন্ত্রীর ছেলে মন্ত্রী না, সেটি নিয়ে আমিও একমত এটার সাথে। এখানে একটু বলি, অ্যাটলিস্ট উনি এটা পারবেন যে এই যে লোয়ার ক্যাটাগরি যারা রিক্সা চালকের, বাংলাদেশে তো কয়েক লক্ষ রিক্সা চালক আছে, এই মানুষগুলো লাইফস্টাইল কতটা কঠিন, কি করলে তাদের লাইফটা একটু ভালো হবে, কি করলে তার ছেলেমেয়েরা একটু শিক্ষিত করা যাবে, কোন ওয়েতে রাষ্ট্রকে সামনে নিলে
হয়তো তাদের পরিবারটা একটু সুন্দর চলবে, সেই ভাবনাটা কিন্তু সে রিয়েলি বলতে পারবে, যেটা আমি আপনি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আমি জানি না আপনারা এত সহজ সরল আমার ইয়েতে এখানে যাচ্ছেন যেটা নাকি পলিটিক্যাল স্টান্টবাজিতে যাচ্ছেন। আমার যেটা মাহমুদ হাবিবা একদম শেষ প্রান্তে ইনপুট দেওয়ার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে অসংখ্য ধরনের নির্বাচনের সুযোগ আছে, যেটা শুরু হয় লোকাল গভর্নমেন্টে ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে একেবারে আপনার ওই মেয়র পর্যন্ত, মানে পৌরসভা বা আপনার সিটি কর্পোরেশন পর্যন্ত। আপনার কি মন্তব্য এই যে এই মন্তব্যটাই আপনি করছেন? আপনাকে প্রথমে ডিফারেন্সটা বুঝতে হবে যে আপনি মেম্বার অফ পার্লামেন্ট কেন সিলেক্ট করছেন বা আপনি ভোট দিচ্ছেন, তাদের আসলে কাজটা কি? তাদের কাজটা হচ্ছে পলিসি মেকিং, এবং যখন আইন প্রণেতা, তারা আইন প্রণেতা। কাজে আমার কিন্তু কে রিকশাওয়ালা, কে শ্রমিক, কে গার্মেন্টস ওয়ার্কার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, অ্যাজ লং কিন্তু জনাব সুজন সে কি আইন তৈরি করার ওই জায়গাটাই যোগ্য? বলছি যে প্রার্থীর আইন তৈরিতে তারপর মানে তার ইনপুট দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। তো ধরুন আপনি একটা সুনির্দিষ্ট শ্রেণী নিয়ে কথা বলতে চান, রিক্সা পুলার্স অ্যাসোসিয়েশন আছে, সেটার জন্য যারা চলে আসবেন লেজিসলেশন তৈরি করছেন তাদের কাছে, বাংলাদেশের প্রতিটা সেক্টর আছে। আমার সবচেয়ে বেশি জরুরি যেটা জানাটা জরুরি, যেমন কমেন্ট হিসেবে অনেকেই যেই কমেন্টটা করেন যে এই জায়গায় তো আগে তো অমুকে এসেছে তমুকে এসেছে, আগের বাংলাদেশ আমরা চাইনি তো। আমরা চাই সত্যিকার অর্থে লোকাল গভর্নমেন্ট এম্পাওয়ার্ড হোক, লোকাল গভর্নমেন্ট তার কাজ করুক, এবং পার্লামেন্টে যারা যাবেন তারা অন্তত ওইটুকু ক্যাপাসিটি নিয়ে যান। আমি কারো ক্যাপাসিটিকে এখানে আবারও বলি ছোট করছি না, এখানে সার্টিফিকেট জরুরি না। তারা ডেফিনেটলি তাকে যোগ্য মনে করেছেন, নিঃসন্দেহে তারা মনে করেছেন রিক্সা পুলারদের জন্য তারা গত সংসদেও অনেকের সার্টিফিকেট ছিল না, তাতে কিছু যায় আসে না। দেখুন গত সংসদকে যদি আপনি উদাহরণ হিসেবে এই সংসদের সাথে আনেন, এই সংসদের সাথে আনেন, তাহলে এর চেয়ে লজ্জার কথা কিছু হতে পারে না। কারণ এইটা কোনোভাবে গত 3 সংসদের, কোন 3টা না আরো বেশি, আমি বলবো 8-9 থেকে। কারণ আবারও বলি আপনাকে, প্রথম কথা হচ্ছে আপনার যদি কম্পিটেন্সি থাকে যে আপনি লেজিসলেশনে কন্ট্রিবিউট করতে পারবেন, অবশ্যই সুজন কেন, আপনি প্রতিটা সেক্টর থেকে মানুষ এটার জন্য আনবেন। কিন্তু আবারও বলি ওই যে আপনার বক্তব্য লিখে দেবে বা বুঝতে হবে জিনিসটা, এইটার জন্য যদি উনি মনে করেন যে না এই কিছুদিনের ট্রেনিং বা ওনারা যারা সাংসদ হবেন তারা সাথে রাখবেন, তিনি এগিয়ে যাবেন, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি আমরা একদম শেষ প্রান্তে 30 সেকেন্ড আমি 30 সেকেন্ড বলি। বিষয়টা হচ্ছে যে সুজনের হয়তো সার্টিফিকেট নেই, বিএনপি 237 জনের সবারই সার্টিফিকেট আছে। বিএনপির মধ্যে এরকম অসংখ্য মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন পেয়েছেন যাদের কোনো সার্টিফিকেট নাই, যারা 8 পাস, আমি নাম ধরে বলতে পারবো, যারা ঠিকমতো। আমি বলবো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে বিএনপির অসংখ্য জন আছেন যারা লেজিসলেশন তৈরি করার ক্যাপাসিটি নাই, আমাদের 85%ই হচ্ছে 85% আছে, কিন্তু 15% তো নাই। তাহলে সেখানে সুজনের একটা জুলাইয়ের প্রতি তার একটা অগাধ তার কন্ট্রিবিউশন ছিল, সে শিখে ফেলবে, তাকে কম্পিটেন্সি আমরা তৈরি করে দিব, কোনো সমস্যা নেই। একটা মানুষ একটা পদে গেলে চেয়ার তাকে তৈরি করে ফেলে, কোনো সমস্যা নেই, সে তৈরি করতে পারবে, আমাদের বিশ্বাস। ভুলটাকে তো ভাঙতে চাই আমরা। আমরা কেউ ভাবি নাই শেখ হাসিনা পালিয়ে যাবে, শেখ হাসিনাকে আমরা নামাতে পারবো। অনেকে বলতো যে আমার জীবনে মরার আগে হাসিনা নামবে, এটা আমি দেখতে পারবো না। এটা ভুলটা ভেঙেছে। সো ভুল ভাঙার জন্য এনসিপি চেষ্টা করছে যে সব ধরনের মানুষকে আমরা আনতে পারি, সব ধরনের মানুষ অবশ্যই আনা যাবে, কোনো প্রবলেম নাই। যেহেতু আমরা বলেছিলাম যে বাংলাদেশের এবার সংস্কারে বলা হয়, মানে আপনার তাসনিম যারা ডক্টর আর মিস্টার সুজন, তাসনিম যারা ডক্টর তাসনিম যারা আর মিস্টার সুজন দুইজনই পাশাপাশি থাকবেন, এরকম কোনো সমস্যা নাই, থাকতে পারে। কারণ বাংলাদেশের সংবিধানে সবাই যেহেতু জনগণের সবার অধিকার তো সমান, তাহলে আপনিও যে একই ভোট, আমারও একই ভোট, আপনি রিক্সা চালকের ভোটের যে গুরুত্ব, আমি শাকিলের একই গুরুত্ব, তাহলে হোয়াই নট তাসনিম জারা এবং সুজন এক হতে পারবে না কেন? মির্জা আব্বাস সাহেব যদি এমপি হতে পারে, একদম জাস্ট এই কথাটা বলে শেষ করি না, আমি ওটার সাথে একমত। তারা যদি ওকে মনে করে, পার্টি যদি ওকে মনে করে, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের মনে একটা বেঞ্চমার্কও সেট করা দরকার। আমি সেই কারণে বলেছি, আর কোনো কারণ নাই। আর দেখুন আমি দুটো কথা বলি, সুজন প্রথম যে কথাটা বলেছে আমার কিন্তু তার প্রতি 100% রেসপেক্ট ছিল। উনি যখন এই কথাটা বলেছেন যে এতিমের টাকা মেরে খাওয়া এবং গান বাজনা, যারা এক কাতারে এই দুইটাকে করে, যেখানে ওখানে দায়িত্বশীল নেতৃত্ব থাকার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের বিরুদ্ধে এত বড় মিথ্যা মামলার একটা কোটেশন, একটা প্রতিবাদ যখন হয়নি, অবশ্যই আমরা মনক্ষুণ্ণ। এইটা কোয়ালিটি পলিটিক্স যখন আপনি করবেন, তখন আপনাকে এটাও জানতে হবে যে আপনি কোন জায়গাটায় রেসপেক্ট প্লেস করবেন এবং কোনটা নিয়ে আর্গুমেন্ট করবেন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। শেষ করার আগে একটি বিষয় বলে যাই, সেটি হলো যে সুজন দাঁড়াতেই পারে, আমাদের কোথাও কোনো জায়গায় নিষেধ নেই। তবে সুজনের যারা সুজনকে দিয়ে এই কথাটি বলেছেন এতিমের টাকা মেরে খাওয়ার ব্যাপারটি, তারাও নিশ্চয়ই জানবেন যে আসলে এতিমের টাকা কোথায় আছে, কিভাবে আছে, 2 কোটি টাকা কিভাবে 6 কোটি হলো, আসলে খালেদা জিয়ার এই মামলাটি এতিমের ছিল কিনা। খালেদা জিয়ার পক্ষেও বলার কিছু নেই। খালেদা জিয়ার যা দুর্নীতি বা যা কর্মকাণ্ড সবই কিন্তু
প্রকাশ্য, কারণ তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আমার কাছে আমার এটা মনে হবে যে এনসিপির এটা খুব চমৎকার একটি উদাহরণ হতে পারে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সব ধরনের কর্মকাণ্ডকে তারা সামনে নিয়ে আসুক এবং চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তারা মানুষের কাছে খোলাসা করুক যে এই নেত্রী কী কী ভালো কাজ করেছিলেন, কী কী খারাপ কাজ করেছিলেন। তাতে এনসিপির আগামী নির্বাচনে অবশ্যই সুযোগ আসবে। সেই কামনা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।